প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে ফের আন্দোলনে নেমেছেন রাজধানীর ৭ কলেজের শিক্ষার্থীরা। বুধবার তারা ঢাকার ৩টি গুরুত্বপূর্ণ মোড় অবরোধ করেন। এতে চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী। দুপুরে রাজধানীর গাবতলী টেকনিক্যাল মোড় অবরোধ করে বিক্ষোভ করেন বাংলা কলেজের শিক্ষার্থীরা। এদিকে একই দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ করেন ৭ কলেজের শিক্ষার্থীরা। দুপুর ১২টা ৪৫ থেকে ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে এসে অবরোধ কর্মসূচি শুরু করেন তারা। এতে করে সায়েন্স ল্যাব এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। রাজধানীর কয়েকটি স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবরোধে তৈরি হয় তীব্র যানজটের। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন ২০২৫-এর হালনাগাদ খসড়ার অনুমোদন দিতে হবে। একই সঙ্গে রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে। তা না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। এদিকে ৪.৫ ঘণ্টা পর সায়েন্স ল্যাবের অবরোধ সারলেও বৃহস্পতিবার আবারও অবরোধের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। এই জানুয়ারির সূচনা লগ্নে আমরা সরকার কাছে গিয়েছিলাম। তারা আমাদেরকে জানিয়েছিল জানুয়ারির মিড টার্ম অর্থাৎ জানুয়ারি 15 তারিখের মধ্যে একটি সমাধান দিবে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেটি এখনো আমরা পাচ্ছি না। যেহেতু কোনো সরকারের পক্ষ থেকে স্পেসিফিক কোনো নির্দেশনা পাচ্ছি না, অতএব আমাদের এই কর্মসূচি আমরা স্পেসিফিক নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমরা চলমান রাখবো। আমাদের এই ব্লকেড কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য চলমান থাকবে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বলে আবারও পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এই নির্বাচনকালে তার সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থাকার পাশাপাশি একই সঙ্গে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ ও নিরপেক্ষ প্রশাসন নিশ্চিত করবে। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে যুক্তরাষ্ট্রের ২ সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক আলবার্ট গম্বিস ও মর্স স্ট্যানের সৌজন্য সাক্ষাতে তিনি এইসব কথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন ঘিরে ব্যাপক ভুয়া খবর ও উদ্দেশ্য প্রণোদিত বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তবে অন্তর্বর্তী সরকার ১২ ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন এবং ফল ঘোষণার পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকারে অটল রয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে পঞ্চম দিনের আপিলে মনোনয়ন ফিরে পেয়েছেন ৭৪ জন প্রার্থী। এই দিন নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিনের সভাপতিত্বে আপিল আবেদনের শুনানি হয়। এদিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খেলাফত মজলিসের ঢাকা ১৩ আসনের প্রার্থী আল্লামা মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। আরও জানাচ্ছেন মেফতা গালিব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে দায়ের করা ২৮১ থেকে ৩৮০ আপিল আবেদনের শুনানি শুরু হয়েছে বুধবার। এদিন ১০০ জনের মধ্যে ৪২ জনই ছিলেন স্বতন্ত্র প্রার্থী। সকাল থেকে আগারগাঁও নির্বাচন কমিশন অডিটোরিয়ামে আপিল শুনানির আনুষ্ঠানিক কার্যক্রমে উপস্থিত হতে থাকেন বিভিন্ন আসনের বাদ পড়া প্রার্থীরা। 1% ভোটারের যে বিষয়টা, এটা আসলে শিথিল করা উচিত। কয়েকটি সিটের বৈধতা বাতিল করেছিল, কয়েকটি ঠিক রেখেছিল। আমরা এর বিরুদ্ধে আপিল করেছিলাম। আজকে ঢাকা ৬-এর শুনানি হয়েছে। এই শুনানিতে শুকর আলহামদুলিল্লাহ আমাদের প্রার্থীকে বৈধতা প্রদান করেছে। আমার 2 জন পরিবার ছিল, তদন্ত কর্মকর্তা বলছে ওনারা নাকি স্বাক্ষর করেন নাই, কিন্তু বাস্তবে আমার পরিবারের সদস্যরা স্বাক্ষর করছেন, যার কারণে ওনারা আমার প্রার্থীতা বাতিল করছিল। শুনানি শেষে প্রার্থীরা লেভেল প্লেইং ফিল্ড, প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ সহ বেশ কয়েকটি অভিযোগ তোলেন। লেভেল প্লেইং ফিল্ড মাঠে মবের কারণে নষ্ট হচ্ছে। আপনারা দেখবেন যে যখন জমা দিতে গেল প্রার্থীরা, তখন কিন্তু বিভিন্ন জায়গার মধ্যে আমাদের প্রার্থীরা যখন গেল তখন বলা হলো যে ওদেরকে নেওয়া হয়ে যাবে না, বিভিন্নভাবে মব সৃষ্টি করা হলো, যার কারণে এই ভুলগুলা রিটার্নিং কর্মকর্তা ওইভাবে পরীক্ষা করতে পারে নাই। খুব সামান্য ভুলের কারণে, এই মবের কারণে এইগুলা বাতিল করা হয়েছে। আমি লয়ার হিসেবে বলবো যে আমাদের যে সংবিধান, তার যে আর্টিকেল 66, তার সাথে এটা পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়, এর মডিফিকেশন প্রয়োজন। একটা তুচ্ছ কারণে যে একজন ভোটারের জায়গাতে পাওয়া যায় নাই, আর 2 জন বলতে একটু ভুল করেছে, সেই অ্যাসপেক্টে ওনার মনোনয়ন বাতিল করেছে। আমরা আপিল দায়ের করেছি, আজকে আমাদের আপিল শুনানি হয়েছে। এদিকে খেলাফত মজলিসের ঢাকা ১৩ আসনের প্রার্থী আল্লামা মামুনুল হককে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত জবাব দিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। মেফতা গালিব, মাই টিভি, ঢাকা।
নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সর্বাত্মক প্রস্তুতি রয়েছে বিজেপির। দেশের 61 জেলায় বাহিনীর 37,000 সদস্য মোতায়েন থাকবে, এমনটা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আর কেউ যেন নির্বাচনী প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটানোর চেষ্টা না করে সেই হুঁশিয়ারি দেন তিনি। সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজেপির 104তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এর আগে সমাপনী কুচকাওয়াজের প্যারেড পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও বিজিবি মহাপরিচালক আশরাফুজ্জামান সিদ্দিকী। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশ অনুষ্ঠানের লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 8,97,117 জন সদস্য দায়িত্ব পালন করবে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ সুপরিকল্পিতভাবে সমন্বিত রূপে তাদের প্রস্তুতি গ্রহণ করেছে। এই বাহিনী থেকে মোট 37,453 জন সদস্য 61টি উপজেলায় নির্বাচনের দায়িত্ব পালন করবেন। পোস্টাল ভোট বিশেষ কোনো কায়দায় যেন বিশেষ কোনো দলের পক্ষে না যায়, সেই ব্যাপারে নির্বাচন কমিশনকে নজর রাখতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সন্ধ্যায় রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। পোস্টাল ব্যালট ভাঁজ করলে ধানের শীষ প্রতীক ঠিক থাকে না, আর এই বিষয়টা এমনি এমনি হয়নি, এটা ইচ্ছাকৃত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় পোস্টাল ব্যালট পুনরায় সাজানোর অনুরোধ জানান বিএনপির এই নেতা। যে নির্বাচন কমিশন থেকে প্রবাসী ভোটারদের জন্য যে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে, আমাদের দেশের ভিতরে এখনো পাঠানো হয় নাই, কিন্তু প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। সেখান থেকে আমরা বুঝতে পেরেছি, জানতে পেরেছি সেটা হলো যে সেই ব্যালটের যে পেপার, সেই পেপারে 5টা কলাম করা হয়েছে এবং 14টা লাইন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনাররা এই ব্যাপারে তাদের অজ্ঞতা প্রকাশ করেছেন যে তারা ঠিক জানেন না যে এটা কিভাবে হয়েছে এবং তাতে কোন প্রতীক প্রথম লাইনে বসছে, দ্বিতীয় লাইনে বসছে, এটা তারা খেয়াল করেন না। বিএনপির যুগপথ আন্দোলনের মিত্র 12 দলের সমমনা জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সংস্কার ও জুলাই সনদ সহ চলমান রাজনীতির নানা ইস্যু নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। ক্ষমতায় গেলে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এদিকে নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। অন্যদিকে ব্যবসাকে সহজ করতে যত পদক্ষেপ নেওয়া দরকার বিএনপি ক্ষমতায় আসলে সেসব পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আলাদা অনুষ্ঠানে তারা এইসব কথা বলেন। ইলিয়াস মাদবরের প্রতিবেদন। বুধবার রাজধানীর নয়াপল্টন এলাকায় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যাতে আরও খারাপ হয়, এই জন্য কিছু কিছু প্রার্থী উস্কানিমূলক কথাবার্তা বলছে। তাদের যে কাজকর্ম, তাদের কথাবার্তা অত্যন্ত উস্কানিমূলক। এই ব্যাপারে আমি নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো, তারা যেন ওই ব্যাপারে খেয়াল রাখেন। নেতাকর্মীদের কারো উস্কানিমূলক বক্তব্যে কান না দেওয়ার আহ্বান জানান মির্জা আব্বাস। আমার এলাকার ভোটারদের প্রতি আমি আহ্বান জানাবো তারা যেন যে কোনো রকম উস্কানিমূলক কথাবার্তা এবং কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখেন। কিছু কিছু লোক আসছে যারা নাকি খুব সস্তায় পপুলারিটি পেতে চায়, বিষয়টা তেমন না। অন্যদিকে রাজধানী 300 ফিটে আইসিসিবি মিলনায়তনে বিজিএপিএমএ আয়োজিত 15তম গ্যাপ এক্সপো এর উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিশ্ব অর্থনীতিতে অংশ নিতে বাংলাদেশে ব্যবসার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। প্রাইভেট সেক্টর লেড গ্রোথ
অর্থাৎ ব্যক্তিখাত চালিত অর্থনীতিতে আমরা বিশ্বাস করি, বিএনপি বিশ্বাস করে। এই জন্য ব্যাক টু ভ্যাকেন্সি করেছি আমরা, আপনার বন্ডের ওয়ারহাউস আমরা করেছি ব্যবসাকে সহজ করার জন্য, আগামী দিনে আরও সহজতর করার জন্য যতগুলো পদক্ষেপ নেওয়ার দরকার আমরা সেই পদক্ষেপ নেব, আমি আপনাদেরকে আশ্বস্ত করছি ইনশাআল্লাহ। অন্যদিকে কক্সবাজারের পেকুয়া উপজেলায় ওলামা মাশায়েখ সম্মেলন ও দোয়া মাহফিলে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য। স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের পক্ষে আছে বিএনপি। অক্ষরে অক্ষরে জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি প্রস্তাব আমরা যেটা ঐক্যমতের ভিত্তিতে স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা বাস্তবায়ন করব, কিন্তু জুলাই সনদের বাইরে আমাদের কোনো বক্তব্য নাই। যেটা জাতীয়ভাবে ঐক্যমত্য হবে সেই বিষয়ে আমরা ঐক্যবদ্ধ, যেটা ঐক্যমত্য হয়েছে সেই বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, অঙ্গীকারাবদ্ধ। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। আওয়ামী লীগ সরকারের ১.৫ দশকের শাসনামলে গুমের পর ১০৪ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এর মাধ্যমে সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুম ও খুনের মামলার বিচার শুরু হলো। এই মামলা থেকে জিয়াউল হাসানের অব্যাহতির আবেদন খারিজ করে দিয়ে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই আদেশ দেন। আগামী ৮ ফেব্রুয়ারি এই মামলার সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য দিন ঠিক করেছেন আদালত। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, জিয়ার বিরুদ্ধে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া সাক্ষ্য দেবেন। জিয়াউল হাসানের আইনজীবী ও তার বোন নাজনীন নাহার জানান, জিয়াউল হাসান বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন না। যে সমস্ত ব্যক্তি এই গুমের বিষয়টাকে সিস্টেমে পরিণত করেছিলেন এবং উইদিন দ্য সিস্টেম যেভাবে গুম তারা একটা কালচারে পরিণত করেছিলেন, তাদেরকে যারা মেইন পারপিট্রেটর, যারা মেইন এক্সিকিউটর, যারা এগুলো করতেন তাদেরকেই আসামি করা হয়েছে। সেগুলোর ব্যাপারে তিনি সাক্ষী দেবেন এবং এই কালচারটা কিভাবে শুরু হয়েছিল সেই সবগুলো বিষয় তিনি আদালতে তুলে ধরবেন, যাতে করে গুমের যে টোটাল স্ট্রাকচার এবং এই হত্যাকাণ্ডের সংস্কৃতি কোথায় কিভাবে শুরু হলো, কিভাবে এর বিস্তার লাভ করেছিল, এই বিষয়গুলো উঠে আসবে। কিন্তু এটা ইয়েট টু বি এক্সামিন বিফোর দি কোর্ট। সুতরাং সাক্ষী যখন আসবেন তখন তার বক্তব্য থেকে এটা জানা যাবে। মিথ্যা ঘোষণা দিয়ে পূর্বাঞ্চলের 10 নম্বর সেক্টরে প্লট নেওয়ার অভিযোগ অনুসন্ধানে সাবেক দুদক কমিশনার জহুরুল হক ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে তদন্তাধীন মামলার আসামির কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়া, জাল জালিয়াতির মাধ্যমে রাজুক প্লট বরাদ্দ নেওয়া, বড় দুটি টেলিকম অপারেটর হতে শত শত কোটি টাকা ঘুষ নেওয়া, অর্জিত অর্থ পাচার করে বিভিন্ন দেশে একাধিক বাড়ি নির্মাণের অভিযোগ রয়েছে। দুদকের ইতিহাসে এই প্রথমবারের মতো কমিশনার পদমর্যাদার কোনো কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের কড়াকড়ির মধ্যেই রাজধানীর পুরান ঢাকায় অনুষ্ঠিত হলো সাকরাইন উৎসব। পুরান ঢাকার আকাশ ভরা রঙিন ঘুড়ি, ছাদে ছাদে গান বাজনা এবং শাঁখারি বাজারের সরু গলিতে মানুষের ভিড়। নির্মাণ এমন চিত্রের পর রাতে আলোকসজ্জা, যদিও এবার আতশবাজি ফোটানোই ছিল নিষেধাজ্ঞা। শামসুল ইসলাম সনেটের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন তামান্না সাদিকা। পৌষ সংক্রান্তি মানেই পুরনো ঢাকার আকাশে রঙের মেলা। শত বছরের ঐতিহ্য মেনে আজ উদযাপিত হচ্ছে সাকরাইন বা ঘুড়ি উৎসব। যদিও এবারের আতশবাজি ও ফানুস উড়ানোর ওপর প্রশাসনের কঠোর নিষেধাজ্ঞা রয়েছে, তবে সেই বাধা খুব একটা দমাতে পারেনি উৎসবপ্রিয় মানুষকে। শাঁখারি বাজার সহ পুরনো ঢাকার অলিগলিতে চলছে ঘুড়ি কাটাকাটির লড়াই। সকাল থেকেই পুরনো ঢাকার আকাশ যেন হয়ে ওঠে এক বিশাল ক্যানভাস। লাল, নীল, হলুদ আর সবুজ ঘুড়ির কাটাকাটি খেলায় মেতে ওঠেন আবাল, বৃদ্ধ, বনিতা। রাজধানীর শাঁখারি বাজার, তাঁতিবাজার, লক্ষ্মীবাজার আর সূত্রাপুরের প্রতিটি বাড়ির ছাদ পরিণত হয় উৎসবের কেন্দ্রবিন্দুতে। সাকরাইনটা হচ্ছে আমাদের পৌষের শেষ, মাঘের শুরু। এটা নিয়ে আমাদের পূর্বপুরুষরা একটা দিন উদযাপন করতো, সেটা জানুয়ারির 14 তারিখ পড়তো। মানে আমার বাবা আমার দাদার কাছে দেখছে, আমরা আমার বাবার থেকে দেখছি, এখন আমরাও এটা পালন করতেছি। সাকরাইন স্থানীয় সংস্কৃতির অন্যতম এক প্রাণের উৎসব। প্রশাসন অনেক নিয়ম দিয়েছে, কিন্তু ঘুড়ি উড়ানো তো আর বন্ধ করা যাবে না। আর নিয়ম মেনেই আনন্দ করার চেষ্টা করছে ঢাকাবাসী। আমরা প্রাচীনকাল থেকেই এই উৎসবটা পালন করে আসছি। বেসিক্যালি এটা হিন্দুদের ঐতিহ্য, কিন্তু আমরা পুরান ঢাকা যেহেতু হিন্দু বেস এলাকা,
প্রাচীন লোকজন বসবাস করে, তো আমরাও ওদের সাথে সাথে আমরাও পালন করি। সাকরাইন তো বরাবরই আমাদের কাছে, পুরান ঢাকাইয়াদের কাছে অনেক ওয়েটিং একটা ডে। আমরা সারা বছর ওয়েট করে থাকি এই দিনটার জন্য। অনেক ওয়েট করার পর অনেক দিন পর আসে, তাই আমরা এখানে উদযাপন করে অনেক ভালো লাগে। 13 জানুয়ারি রাতে আমি আমার বাবার সাথে রাতে শাঁখারী বাজার যাই, গিয়ে নতুন ঘুড়ি, সুতা, নাটা এগুলো কিনি। গত বছর অনেক ঘুড়ি দেখেছিলাম আকাশে, বাট এই বছর একটু কম। বাপ দাদার আমলে যেরকম সাকরাইনটা আমরা পালন করতাম, সেম ওরকম ভাবেই সাকরাইনটা পালন করছি। এটা দেখে অনেক ভালো লাগছে। যান্ত্রিক শহরের ব্যস্ততার মাঝেই সাকরাইন যেন পুরনো ঢাকাবাসীর এক চিলতে স্বস্তির নিঃশ্বাস। প্রশাসনের কড়াকড়ি থাকলেও শাঁখারী বাজারের এই সরু গলিগুলো জানান দিচ্ছে শেকড়ের টান আর ঐতিহ্যর কাছে সব বাধাই গৌণ। তামান্না সাদিকা, মাই টিভি নিউজ ডেস্ক।